বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা শপথ নেয়ার পরে প্রথম দ্বিপাক্ষিক সফর করল বাংলাদেশের সরকার প্রধান, সেটি চীনের সঙ্গে। 4 দিনের সফর শেষে তিনি ফিরে এসেছেন ঢাকায়। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেলাম, যদিও ঠিক আগের মতো আগে যখন সরকার প্রধানরা চীন বা কোথাও সফরে যেতেন যেভাবে মিডিয়া বলতেন, এবারকার কিন্তু সেইভাবে আমরা পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ দেখিনি। তবে কিছুটা দেখেছি যেটি ডক্টর ইউনূসের জায়গা থেকে বলা হয়েছে। আর আমরা একটি বিষয় তো দর্শক আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজার সর্বনিম্ন সময় টেলিভিশনে থাকেন এবং তিনি বিবৃতিটা চালু করেছেন এবং বিবৃতিতে তিনি কি কাজ করতে চান, কোনটি বোঝাতে চান, কোনটি করতে চান সেটি করেন। চীনে যাওয়ার আগে তিনি ভাষণ দিয়ে গিয়েছিলেন। আমরা দর্শক আজকে চীন সফরের প্রাপ্তি কতটুকু আছে সেটি মূল্যায়নের জন্য আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করতে চাই একটি তুলনামূলক বিশ্লেষণ। সেটি হলো যে আগের সরকাররা কোনো সফর থেকে এসে সংবাদ সম্মেলনটি কেমন হতো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংবাদ সম্মেলনে আসেন, অর্থাৎ এটি তার প্রথম সংবাদ সম্মেলন হতে পারে, সেখানে তিনি কি আলোচনা করবেন এই বিষয়টি যেমন থাকবে, তেমনি অন্যান্য যে চীন সফরের ঘটনাগুলো সেগুলো থাকবে। আমাদের আজকের বিষয় ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের বিষয় চীন সফরের প্রাপ্তি। আমাদের সঙ্গে যুক্ত আছেন পপুলেশন সায়েন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম, আপনাকে স্বাগত, এবং লেখক সাংবাদিক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আমাদের আজকের অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে, এবং আমরা শিরোনামগুলো দেখে আসবো। শিরোনামগুলো দেখে মূল আলোচনায় শুরু করব। কুয়েত ও সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদ উল ফিতর। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ঈদ সোমবার। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। 3-0 বিশ্ব করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ উদযাপনে শেকড়ের টানে ছুটছে নগরবাসী। সদরঘাটে উপচে পড়া ভিড়। ট্রেনও ছাড়ছে সময় মেনে, স্বস্তিতে যাত্রীরা। এবং মিয়ানমার থাইল্যান্ডের নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চলছে প্রাণের সন্ধান। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের 4 অঞ্চল, ফায়ার সার্ভিসের সতর্কতা। দর্শক, মূল আলোচনা শুরু করব চীন সফরের প্রাপ্তি। অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকটি সমঝোতা এবং চুক্তি সই হয়েছে, আর 2-3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো মিয়ানমারের বিষয়ে ডক্টর ইউনূস উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবং তিনি শুধু বাংলাদেশের না, এশিয়ার একজন নেতা হিসেবে তিনি আহ্বান জানিয়েছেন, এবং সেটি শি জিনপিং এবং চায়নার সরকারও খুব গুরুত্ব সহকারে নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, এবং আরেকটি বিষয় আমি প্রথম এই সাথেই বলে রাখি, সেটি হলো যে বিপুল অঙ্কের ঋণ রয়েছে আমাদের চীনের কাছে, সেই ঋণের সুদের হার আরেকটু পুনর্বিবেচনা করা যায় কিনা। ঠিক কেমন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর বাংলাদেশের সরকার প্রধানের? ধন্যবাদ আপনাকে, একই সাথে সহ আলোচক এবং পাশাপাশি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্ন করেছেন বা যে শিরোনামে আজকের আলোচনা করেছেন বা করছেন, যেটি হচ্ছে চীন সফরের প্রাপ্তি, এবং শুরুতেই যে প্রশ্ন আমাকে করলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রথমবার একটি রাষ্ট্রীয় সফরে গেলেন। মূলত আসলে এটি রাষ্ট্রীয় সফর বলা হয়তো একপাক্ষিকভাবে ঠিক হবে। উনি আসলে গিয়েছিলেন যে আরেকটি সম্মেলন, গুরুত্বপূর্ণ একটি সম্মেলন, যেটি BOAO, যেটি ফোরাম, যেটা এশিয়ান অ্যানুয়াল কনফারেন্স 2025 BF-এর, এবং এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন, এবং এশিয়ার বাইরেও মোট 28টি দেশের সমন্বয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উদ্বোধনী প্ল্যানারিতে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। উনি একজন গ্লোবাল স্কলার, এবং ডক্টর ইউনূসকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো অবস্থা এখানে আমরা নিয়ে সারা বিশ্বে ওনাকে চেনেন। এবং মূলত হচ্ছে যে উনি যে চীনে যে এই যে প্রেক্ষাপটে উনি গেলেন,
কাজে একদিকে সম্মেলনে যাওয়া, সেখানে হচ্ছে সম্মেলনে আসলে আমাদের আসলে লক্ষ্যটা কি, কোন দিকে যেতে হবে। এই যে এশিয়ান কান্ট্রিগুলো যে 60% বিশ্বের জনসংখ্যা কিন্তু এই এশিয়াতে বসবাস করে, এবং উনি ওনার বক্তব্যও বলেছেন যে 55% বিশ্বের জিডিপির কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে এখান থেকে। কিন্তু এখানে কিন্তু আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ুর যে চ্যালেঞ্জ রয়েছে, একই সাথে আপনার আঞ্চলিক যে অস্থিতিশীলতার যে ব্যাপারগুলো রয়েছে বৈশ্বিকভাবেও, সেগুলো কিন্তু ওনার বক্তব্যের মধ্যে তুলে নিয়ে আসছেন। এবং এসডিজি অর্জন যে সামনে যে সময় রয়েছে, সেই আর মাত্র কয়েক বছর 2030-এর মধ্যে নিতে হবে, সেখানে বড় চ্যালেঞ্জগুলো রয়েছে। মাত্র 24% আমাদের অর্জন হয়েছে। কাজেই সমগ্র এশিয়াব্যাপী যে চ্যালেঞ্জগুলো, কোথায় সহযোগিতা করা দরকার, কোন জায়গাতে এসে গুরুত্ব আসতে হবে, সেই প্রেক্ষাপটে উনি একটা বড় ধরনের দিক নির্দেশনা ওখানে দিয়েছেন, যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকার প্রধান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, একাডেমিয়াতে যারা আছেন বা এর বাইরেও যারা আছেন, তাদের সম্মেলনের এক ধরনের যোগসূত্র ওখানে ছিল। কিন্তু সেই সম্মেলন শেষ করেই উনি যখন বেইজিংয়ে গেলেন, এবং সেখানে কিন্তু দেখেন যে সেই সফরটি হয়ে গেল তখন রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক একটি অংশীদারিত্বমূলক একটি ইভেন্ট বলবো। এবং সেক্ষেত্রে যদি লক্ষ্য করেন যে বাংলাদেশ এবং চায়নার 50 বছর আপনার যে সম্পর্কের মাত্রা, এটার কিন্তু উদযাপন হচ্ছে এবছর। এই 50 বছর পূর্তিতে এখন ডক্টর ইউনূস যখন সেখানে গেলেন, এবং ইতিমধ্যে উনি যে তার সম্মেলনের মধ্যেও সাইডলাইনে যে গুরুত্বপূর্ণ নেতাদের সাথে আলোচনা করলেন, আর বেইজিংয়ে যখন গেলেন তখন প্রেসিডেন্ট হুচিন, আমি বলবো যে ওই সময় যে শি জিনপিং এবং অন্যান্য যারা ঊর্ধ্বতন আমি বলবো যে ওদের সিপিসির মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রিমিয়ার, তাদের সাথে যে আলোচনাগুলো করলেন এবং যে বিজনেস এনভায়রনমেন্টের সাথে কথা বললেন, এর প্রেক্ষিতে আমরা যে আউটকামটা পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অত্যন্ত আশাপ্রদ এবং একটি চিত্র কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি। তাহলে একদিকে যদি দেখেন, সেখানে অর্থনৈতিক জায়গাতে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা পাচ্ছি, প্রায় $2.1 বিলিয়ন একটা বিনিয়োগের ব্যাপার আসছে। আপনি দ্বিতীয়ত যে জায়গাটি বলছিলেন, গত 15 বছরে যে চীন যেই ঋণগুলো আমাদের দিয়েছিল, সেগুলো কিভাবে সহজ শর্তে নিয়ে আসা যায়, সেটির ব্যাপারেও কিন্তু আপনার ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেটি যতটা পারা যায় করা যায়। কিন্তু চীন কিন্তু এই জিনিসটা অন্য কোনো দেশের সাথে করে না। এবং বাংলাদেশকে কিন্তু চীন খুব গুরুত্বপূর্ণ একটি অংশীদারিত্বমূলক দেশ হিসেবে চিন্তা করে, এবং বাংলাদেশের সাথে তার ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। এবং এখানে এই বছর 2025 কিন্তু ছিল পিপল টু পিপল কানেক্ট, অর্থাৎ তাদের ফরেন ডিপ্লোমেসির মধ্যে কিন্তু ইয়ার ধরে ধরে মার্ক করা থাকে যে কোন বিষয়টার উপর গুরুত্ব দিবে। এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশে হচ্ছে বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা চীন মনে করেন। কাজে সেই আলোচনাটা হয়তো আমি পরবর্তীতে আসতে পারি, কিন্তু মোটা দাগে যদি বলি যে আমাদের যে জনসংখ্যা জায়গা রয়েছে, এই জনসংখ্যার মধ্যে দেখেন আমাদের প্রায় 50% জনগোষ্ঠী কিন্তু 25 বছরের নিচে আছে, যেটা চীনে দেখা যায় মাত্র অনেক কমে আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা জায়গা রয়েছে, ওয়ার্কিং এজ পপুলেশনের যে একটা বড় 65% মতো মানুষ কিন্তু এখানে রয়েছে। এখানে শ্রমবাজারের চিত্রটা কিন্তু অনেক ধরনের করব। তবে আমি একটু মোস্তফা কামালের কাছে আসতে চাই যে আপনি কয়েকটি বিষয় যদি একটু খেয়াল করেন, যেমন একটি চার্টার্ড বিমান পাঠিয়ে দেওয়া হলো, মাত্র 7 মাস আগে কিন্তু আরেকজন সরকার প্রধান সেখানে গিয়েছিলেন এবং 4 দিনের সফর সেটি সংক্ষিপ্ত করে একদিনে আসা হয়। আমরা তুলনা করছি না, কিন্তু আমরা যে ফ্যাক্টগুলো, চার্টার্ড বিমান আনা হলো, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো এবং সেখানে তিনি কথা বললেন। এই যে এগুলোকে আমরা যদি বডি ল্যাঙ্গুয়েজে বলি যে একটি সফরের, এই জায়গাটা আপনি কোনো ইঙ্গিত দেখেন কিনা বা এটার সাথে কোনো গুরুত্ব আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে শান্ত। আমার সহ আলোচক প্রফেসর মাইনুল সাহেব অত্যন্ত ধন্যবাদ, তিনি ওখানে পড়াশোনার একটা বিস্তর অভিজ্ঞতা ওনার আছে। তো চীন সম্পর্কে বুঝতে গেলে আমাদের প্রচুর কূটনীতিও বুঝতে হয় না, প্রচুর তথ্য নিতে হয় না, সাদা চোখে অনেক কিছু দৃশ্যমান। ঐতিহাসিকভাবে চীন এবং চীনারা কর্মমুখর, কাজ পাগল, তারা কাজে থাকতে অভ্যস্ত। আবার আমাদের সাথে তাদের কয়েকটা বিষয় মিল আছে। একটা হচ্ছে তাদেরও ব্যাপক জনসংখ্যা, আবার আমাদেরও সীমানা অনুযায়ী, আয়তন অনুযায়ী জনসংখ্যা ব্যাপক। তার উপর তাদের ওখানেও নদী বিষয়ক কিছু বিষয়াদি আছে, আমাদেরও আছে, এ কয়েকটা মিল আছে। আবার খাদ্যাভ্যাসেও মিল আছে কিছুটা। আবার রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে চীন কিন্তু অত্যন্ত স্পর্শকাতর, শুধু এই অঞ্চলের জন্যই নয়, এশিয়া অঞ্চলের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য। আর বাংলাদেশের জন্য আরেকটু বেশি প্রাসঙ্গিক, যদিও তারা রাজনীতিতে ওইভাবে কোথাও নাক গলায় না, কিন্তু গলায় না করেও কিন্তু গলিয়ে ফেলে একটা পর্যায়ে। চীনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে 75-এর পর থেকে,
অর্থাৎ 75-এর 17 বা 16 আগস্ট 15 আগস্ট ট্রেজেডির পরে 16 আগস্ট সম্ভবত সে দেয় স্বীকৃতি দেয় বাংলাদেশকে। অর্থাৎ ওখানেও একটা ঘটনা আছে, ওটা কূটনৈতিক ঘটনা। যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে মেলবন্ধন, ওইটার ফলো আপ হিসাবে ওই রকমটা। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতির সাথে আবার সহায়তাও দিয়েছে। চীন কিন্তু অনেক দেরি করেছে আগস্ট ট্রেজেডির পরে, তো ওটা ভিন্ন বিষয়। আর আপনি যেটা বলছিলেন যে সফরের তুলনা আপনি করতে চান না, আপনি না করলেও, আমি না করলেও সাদা চোখেই যারা রাজনীতি খুব বোঝে না, কূটনীতি খুব বোঝে না, তারাও কিন্তু দেখে ফেলছে যে একটু রকম ফের আছে, একটু তফাত আছে। চীন বা এই ধরনের দেশে আমাদের কোনো রাষ্ট্রপ্রধান গেলে বা বিশেষ করে সরকার প্রধান গেলে গত 15-16 বছর যেটা আমরা দেখেছি, যাওয়ার আগে একটা আয়োজন, বিশাল একটা আয়োজন, যাওয়ার সময় একটা বিশাল লটবহর, ফেরার পর আবার একটা আয়োজন, সেই সাথে একটা সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূস গেলেন কিন্তু একটা ঐতিহাসিক তারিখে, আমাদের 26শে মার্চ তারিখে। ওই দিন ওনাই প্রথাগত একটা ভাষণও দিয়েছেন। খেয়াল করবার বিষয়, এ ধরনের ভাষণের আগে আমরা কি দেখতাম, 3-4 দিন আগ থেকেই ব্যানার পেস্টন রেডি হয়ে থাকে যে ভাষণ দিবেন, উনি কথা বলবেন, তারপর সবগুলো টেলিভিশন এক হয়ে যেতে হবে। এরপরে দেওয়ার পরে এবার হচ্ছে যে আহা বেশ 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 খুব চমৎকার হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, আমরা 2-4 দিন এটা নিয়ে থাকলাম। তো সময়ের ব্যবধানে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবে হোক আর সময়ের প্রেক্ষিতে হোক অথবা সময়ের চাহিদার কারণে হোক, মনোজগতে কিন্তু একটা পরিবর্তন এসে গেছে মানুষের। হয়তো প্রকাশভঙ্গিটা সবার নেই ওই রকম, যেহেতু সংগঠিত নয়। এগুলো যে মানুষ আসলে খুব পছন্দ করতো না, এগুলো কিন্তু মানুষ আকার ইঙ্গিতে বিভিন্ন সময় বুঝিয়েছে। বিশেষ করে আমাদের প্রতি একটু বেশি মানুষ ক্ষুব্ধ হয়েছে। দেখা গেল যে উনি সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি সফর করে আসলেন, আমরা এই প্রশ্নটা এগিয়ে দিলাম, ওখানে গিয়ে কী খেলেন, কী পড়লেন, কেমন লাগলো, ওখানে আপনার স্বপ্নের কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা। তখন তিনি তার 3-4টা স্বপ্নের কথা বললেন, তার পরিবারের সদস্যদের স্বপ্নের কথা নিয়ে আসলেন। সংবাদ সম্মেলনটাকে আমরা ড্রয়িং রুমের আলোচনা, এক ধরনের একটা সার্কাসের মতো। জি, অথবা যেটা একসময় আমরা রেডিও টিভিতে দেখতাম যে আমার নাম এই, আমি একটি ছড়া বলবো, এরকম একটা হাস্যকর জায়গায় আমরা চলে গিয়েছিলাম। সত্যজিৎ রায়ের খুব বিখ্যাত একটি সিনেমা আছে হীরক রাজার দেশে। তো ওই জায়গা থেকে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আবার ডক্টর ইউনূস যে সফরে গিয়েছেন, যদি আমরা বিশ্লেষণ করে দেখব যে এই ধরনের ফোরামে যাওয়ার যেই যোগ্যতা, দক্ষতা বা অভিজ্ঞতা, এগুলো উনি প্রধান উপদেষ্টা না হলেও গিয়েছেন বিভিন্ন সময়। ওনার বিশ্বব্যাপী কিন্তু ওই ইমেজটা আছে। বাংলাদেশ বা কোনো দেশের সরকার প্রধান না হলেও তিনি এই ধরনের সম্মেলনে অত্যন্ত। একটি বিষয়কে আমি যোগ করতে পারি কিনা মোস্তফা, সেটি হলো যে এখানে চীনের কাছে বাংলাদেশের সরকার প্রধান হয়ে যাওয়ার চেয়েও চীনেরও মনে হয় এক ধরনের একটি প্রাপ্তি ছিল যে ডক্টর ইউনূসের মতো একজন লোক আসছেন, তাকে দিয়ে চীনও এক ধরনের অনেকেই না, এবং ধন্য, এবং এছাড়াও জিওপলিটিক্যাল ব্যাপার, ইকোনমিক্যাল ব্যাপারেও আছে যে ডক্টর ইউনূসের বিভিন্ন আলোচনায় হয়তোবা চীন সেই সব জায়গায় এগিয়ে যেতে পারে। একটি বিষয় আমি উল্লেখ করি, সেটি হলো যে ঋণের সুধার নিয়ে তো কথা বলছিলাম, এটি নিয়ে পরে হয়তো আরও বিস্তারিত বলা যাবে। উনি ওখানে খুব গুরুত্বপূর্ণভাবে দুটো বিষয় এনেছেন, সেটি হলো যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ছাড়া নেপাল, ভুটান এবং বিশেষ করে ভারতের যে 7 সিস্টার, এদের জায়গাটা খুবই অন্ধকার ব্যবসা বাণিজ্যের জায়গাটা, এবং তিনি সেটিকে কোনো ধরনের রাগঢাক না করে তিনি বলেছেন যে বাংলাদেশের বন্দর হেল্প করতে পারে তাদেরকে এই জায়গাটিকে। এবং এটার সাথে আরেকটু যুক্ত করব যে এর আগে কিন্তু এই চীনে যাবার আগে ভারতে যাওয়ার জন্য ডক্টর ইউনূস কিন্তু তার কাছে চিঠি দিয়েছিলেন, নরেন্দ্র মোদী সেই জায়গাটি বাতিল করেছে, এবং পরবর্তীতে বিমস্টেকে সাইডলাইন বৈঠক সেটিও তিনি বাতিল করেছেন। এই জায়গাতে আমাদের পলিটিক্সটা কেমন হবে, আমাদের এই ভারত বাংলাদেশ পলিটিক্স, বাংলাদেশ চীন পলিটিক্স এবং ভারত বাংলাদেশ চীন পলিটিক্স। জি, আমাকে বলছেন না, ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবতারণা করেছেন। দেখেন, চীনে যাওয়ার আগেও কিন্তু আপনার ভারতের সাথে কিন্তু বাংলাদেশ কিন্তু আগ্রহ প্রদর্শন করেছিল যে একটা বৈঠকের সম্ভাবনা করা যায় কিনা। তো এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় কি? ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, প্রয়োজন রয়েছে অবশ্যই, এবং সে প্রেক্ষাপটে আমাদের চেষ্টা করে যেতে হবে তাদের সাথে যাতে সুসম্পর্ক হবে, সেই সম্পর্কটা হবে বন্ধুত্বের, সম্মানের এবং আমি বলবো যে আত্মপরিচয়ের
জায়গাটাকে লক্ষ্য রেখে। এখন চীন যে প্রেক্ষাপটে ডক্টর ইউনূস বেইজিংয়ে গেলেন এবং ওনাকে যে সম্মাননা দিলেন, এবং আমি জানি যে আমি নিজেও পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, 2006 সালে কিন্তু উনি অক্টোবর মাসের 20-21 তারিখে বেইজিংয়ে ছিলেন, সিউলে শান্তি পুরস্কার পেয়েই কিন্তু উনি পিকিং ইউনিভার্সিটিতে এসেছিলেন এবং সেখানে কিন্তু ওনাকে কিন্তু একটা আমি বলবো যে সম্মানীয় অধ্যাপক পদ ওনাকে দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু হাইনান প্রভিন্সের উনি কিন্তু মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবেও কিন্তু চীনের সাথে কাজ করেছেন। সো উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার আগেই কিন্তু চীনের সাথে তার একটা যোগসূত্র আগে থেকেই ছিল। তো এখন বৈশ্বিক প্রেক্ষাপটে যদি দেখেন যে যেই আলোচনাটা আসলে ভাইও আমাদের বলছিলেন যে আসলে এই বৈশ্বিক ভূরাজনীতির মধ্যে যদি লক্ষ্য করেন, এবং ডক্টর ইউনূস তার বক্তব্যের মধ্যেও যেটি বললেন সেভেন সিস্টারের যে এক্সাম্পলটা দিলেন, আপনি একটু জনসংখ্যার জায়গাটিকেই চিন্তা করেন যে সেভেন সিস্টার্সের এই 7টা জায়গার মধ্যে প্রায় দেখা যায় ইন্ডিয়ার 8% মানুষের বসবাস, এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায় মোর দেন 50 মিলিয়ন পিপুলের কিন্তু এখানে থাকছে। এখানে একটা বড় ধরনের বাণিজ্যের সম্ভাবনা আছে। তো বাংলাদেশের সাথে যেহেতু একটা যোগসূত্রতার ব্যাপার রয়েছে, এই জায়গাটা যদি চীন যদি গুরুত্বের সাথে বিবেচনা করে, সেটা একটি অর্থনৈতিক জায়গা থেকে অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং মিনারেলস এবং প্রাকৃতিক সম্পদের এবং একটা অবারিত একটা সম্ভাবনার মানে আমি বলবো যে একটা দ্বার উন্মোচন ঘটে যাবে। এবং চীনের এমনিতেই জানেন আপনি যে তাদের বেল্ট রোড একটা ইনিশিয়েটিভ রয়েছে, সেটিও কিন্তু তারা সমগ্র মানে অঞ্চল ভিত্তিক জায়গা থেকে কানেক্ট করেছেন, যেখানে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই এর মধ্যে অংশীদার রয়েছে, যদিও ইন্ডিয়া এখনও এখানের মধ্যে আসেনি। তো এখন মিয়ানমারের যে জায়গাটি রয়েছে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মিয়ানমারও কিন্তু চীনের সাথে তাদের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং ইতিমধ্যেই আপনি দেখতে পেয়েছেন যে আপনি শুরুতেই বলছিলেন যে এই চীন বাংলাদেশে ডক্টর ইউনূস ফিরে আসার আগেই কিন্তু মানে মিয়ানমার কর্তৃপক্ষ থেকে এতটা বেশি প্রভাব রেখেছে যে আগেই নেপিদর থেকে আগ্রহ প্রকাশ করা হচ্ছে যে সামরিক জান্তা বেঞ্চ থেকে বসতে চায়, যেখানে নরেন্দ্র মোদী বৈঠক। কাজে এটা কিন্তু আপনি একটা গুড গেস্টার এবং পজিটিভ জায়গা থেকে আমাদের চিন্তা করেন। তার মানে আমাকে যেটা ভাবতে হবে যে আমাদের তো এখানে জিওপলিটিক্যাল বিষয় রয়েছে, অর্থনৈতিক ব্যাপার রয়েছে, একইভাবে আমরা তো অল আর হিউম্যান বিং, আমাদের এসডিজির গোলগুলো অর্জন করতে হবে। সো এই জায়গাগুলো যদি লক্ষ্য করেন তাহলে আমি মনে করি যে আমাদের আসলে বিকল্প কি, যদি ভারতের বিকল্প আমি চিন্তা করছি না এই মুহূর্তে। ভারত হয়তো তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, যেটা সরকার থেকেও বলা হয়েছে যে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার চলে আসবে, এখন ভারত যদি তাদের ভিসা বন্ধ করে হাসপাতালে যেতে না দেয় তাহলে আমরা কি করব? আমাদের চিকিৎসা আমাদের বিকল্প অপশন তো তৈরি করতে হবে, এবং সেই জায়গাতে দেখতে পাচ্ছেন চীন তো আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে, ইতিমধ্যে হসপিটাল করতে চাচ্ছে। মোস্তফা কামাল, আপনার জায়গা আপনি কিভাবে মনে করেন ভারতের কি রিঅ্যাকশন হতে পারে? যেটি উনি বললেন যে চীন কি করতে পারে, কিন্তু এই যে সেভেন সিস্টার্সের এই যে সম্ভাবনার কথা বললেন চীনের কাছে, এখানে ভারত কি রিঅ্যাকশন দিতে পারে? ভারত রিঅ্যাকশন দিচ্ছে প্রতিনিয়তই, সেটা আমাদের বুঝে নিতে হচ্ছে। ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই কিন্তু ভারতকে একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে একটু দ্রুত সফরে আসতে বাংলাদেশে, যে বাংলাদেশের পরিবর্তিত রূপ দেখতে, যে নতুন এক বাংলাদেশ, যে আসতে যদি দেরি হয় নরেন্দ্র মোদী মিস করবেন, এরকম ছিল ভাষাটা। তো ওর মধ্যে একটা ইঙ্গিত ছিল। আর যে বিকল্পের প্রশ্ন আপনি করছেন, একসময় এগুলো খুব আলোচনায় ছিল যে ভারত যদি পেঁয়াজ না দেয় আমাদের বোধহয় আর পেঁয়াজ খাওয়া অন্য বিকল্প কিছু বের করতে হবে। একসময় আলোচনায় ছিল ভারত থেকে যদি গরু না আনা হয়, ওই ক্ষেত্রে বাংলাদেশে গরুর মাংসও খাওয়া যাবে না, কোরবানিও দেওয়া যাবে না। কিন্তু আপনি দেখেন পরিবর্তিত পরিস্থিতিতে ওই আলোচনা কিন্তু এখন আর নেই। বোঝা যায় যে এগুলো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। তো ওই সময়টায় যখন ডক্টর ইউনূসকে অন্তত গত 4 দিনের পরিস্থিতিতেও কিন্তু নতুন করে অনুমান করা যায় বা ধারণা করা যায় বা উপলব্ধি করা যায় যে কি কারণে ওনাকে টুস করে পদ্মায় ফেলে দেওয়ার জন্য একটা আগ্রহ ছিল। হয়তোবা যদি তারা ক্ষমতায় থাকতেন, টুস করে হোক আর ধস করে হোক আর চট করে হোক ফেলতেন, হয়তোবা ফেললে কি হতে পারত? এটা কি ভারতেরও আগ্রহ ছিল এরকম মনে হয়? স্পষ্ট তো বোঝা যাচ্ছে। তো কি হতো ফেললে হয়তো এই আমরাই আলোচনা করতাম যেটা যথার্থ কাজ হয়েছে, আমাদের চেতনা বাস্তবায়ন হয়েছে, অথবা এই বিষয়ক কারণা করার স্বপ্ন ছিল। অর্থাৎ হালকা কথাবার্তায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এই সময় এসে দেখেন আর হালকা কথা বলার কোনো সুযোগ নেই। তিনি ভারতকে ভারতের সীমাবদ্ধতা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। ভারতের আকাঙ্ক্ষা, চাহিদা, ঘাটতি কোন জায়গায় আছে সেটাও কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, অত্যন্ত ঠান্ডা ভাষায়, কোনো আক্রমণ না করে। আবার বিশ্লেষণের উপাদান আছে এখানে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে না চটিয়ে নিরিবিলি চীন সফর করা, ওইটাও চারটিখানি কথা নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে ট্রাম্পের যেটা একটা ঘোষণা ছিল যে চীনকে অনেকগুলো পণ্যতে বাড়তি শুল্ক আরোপ করার এক ধরনের
হুঁশিয়ারি বা হুমকি ছিল। শপথ গ্রহণের পর কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওই জায়গায় নেই, বা এই বিষয়ে কথা বলছেন না। তিনি চীনের সাথে ব্যবসা করতে চান। তিনিও চান। আবার চীন আমাদের এখানে সুনির্দিষ্টভাবে কতগুলো বিষয়ে বলেছে, আমাদের আমের কথা বলেছেন, আমাদের বিভিন্ন ফলের কথা বলেছেন, কাঁঠালের কথা বলে কাঁঠালের কথা বলেছেন। অতএব এগুলোর থেকে কিন্তু তথ্য নেওয়া যায়। আবার যে আমাদের যে 9টা মোট চুক্তি, একটা সমঝোতা, 8টা মোট 9টা সই হয়েছে, ওখানের মধ্যে আমাদের শিক্ষা বিস্তারের কথা আছে, শিক্ষা অভিজ্ঞতা স্বাস্থ্য। বিনিময়ের কথা আছে, স্বাস্থ্যের কথা আছে, এবং হাইটেক সংস্কৃতির কথা আছে, আর অর্থনৈতিক বিষয় তো অবশ্যই আছে। যেহেতু ডক্টর ইউনূস শুধুই অর্থনীতির মানুষ না, তিনি কূটনীতির মানুষও, যেটা আমাদেরও বুঝতে বোধ একটু একটু সময় লাগছে। ভিন্ন হাইটের মানুষ, বিশ্বায়ন উপযোগী যে নেতৃত্ব দরকার সেটা। আর অপ্রিয়ভাবে যেটা আমরা বলে থাকি কথার ছলে অনেক সময়, বাংলাদেশে ব্যাপক প্রচলিত কথাটা, যে কখনো কখনো দলের চেয়েও ব্যক্তি বড় হয়ে যায়, সেটার কিন্তু একটা উদাহরণ ডক্টর ইউনূস। ওনার কিন্তু দল নেই, তো দলের বাইরেও তিনি কিন্তু নিজস্ব গুণে, জ্ঞান গরিমায় উনি অত্যন্ত উপরে একটা অবস্থান করছেন। তো ওই অবস্থানটা তো দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি। এই চীন সফরে আমাদের যে প্রত্যাশা ছিল ক্ষেত্র বিশেষে কিন্তু প্রাপ্তি আরও বেশি। চীনের সাথে ভারত প্রাসঙ্গিক, চীনের সাথে মিয়ানমার প্রাসঙ্গিক, চীনের সাথে যুক্তরাষ্ট্র প্রাসঙ্গিক, কতগুলো বিষয় একসাথে। জি। তো এর মধ্যেও যারা বিগত ক্ষমতায় ছিলেন 15-16 বছর, আপনি বোধহয় গণমাধ্যমে এখনও ঠিক ওইভাবে প্রকাশটা আসেনি, কিন্তু টুকটাক আসছে, সোশ্যাল মিডিয়ায় তারা একটা হাইপ তোলার চেষ্টা করছেন। আমি আজ খুব মনোযোগ দিয়ে এমন দেখেছি কথা শোনা ওগুলো। ছিল যে ডক্টর ইউনূস চীনে থেকে যাবেন। হ্যাঁ, যে ওখানে চীন কাটবেন সফরে না। যারা যায়, চীন সফরে যারা যায় তারা ঠিকভাবে আর ফেরত আসে না। এটার উদাহরণ হিসেবে তারা প্রথমত বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতে চাচ্ছেন, যে তিনি চীন থেকে আসার পর আর বেশি দিন খুব একটা স্বস্তি পাননি। আবার উদাহরণ আরও পোক্ত করার জন্য বলছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও চীন সফর করে আসার মাস কয়েকের মধ্যেই আর থাকতে পারেননি। প্রেসিডেন্ট এরশাদের ক্ষেত্র তার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা এসেছিলেন, এটা আবার অনেকে বলেন না। এটা নগদে আছে উদাহরণ, টাটকা উদাহরণ যেটা। আবার বাইরের উদাহরণ যখন টানতে যান তখন রাজা পাকসের উদাহরণ টানেন। তো এগুলো হচ্ছে এক ধরনের যুক্তি অথবা তথ্য আছে, আবার এক ধরনের জি, অপসংস্কৃতি এটি হতে পারে, হলো কুসংস্কার হতে স্ট্যাটিস্টিক্স নিয়ে এক ধরনের কথা এক আছে, ধরনের যে স্ট্যাটিস্টিক্স সান্ত্বনা হলো খোঁজা যেটা। সবচেয়ে চমৎকার ম্যানেজারিয়াল লাই। জি, সেরকম কিন্তু একটা। ডক্টর ইউনূস আমরা যে নামগুলো উচ্চারণ করলাম ওগুলোর সাথে কিন্তু তফাৎ আছে, এক ছোট্ট নয়। একটা বিরতি নিব, এবং যে কথাটি আপনি বলছিলেন যে এরকম ডক্টর ইউনূস আসবেন কি আসবেন না, এ নিয়ে আলোচনা চলছিল। আমরা এ নিয়েই আলোচনায় আসবো। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। চীন সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি এ নিয়ে আলোচনা করছি। আপনাদের কোনো কিছু মতামত থাকলে, পরামর্শ থাকলে, জানতে চাওয়া থাকলে সেখানে কমেন্টে জানাতে পারেন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। যে কথাটি বলছিলাম, যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে, বাংলাদেশের ভেতরেও কোনো নাগরিক করছেন, এবং এটি করার সুযোগ হয়েছে এখন। এটি ফেসবুকে বিভিন্ন ধরনের আলোচনা করা যায়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা বেশ সমালোচনা করতে পারছি, একজন সরকার প্রধান হলেও পারছি। এই জায়গাটিকেই আসলে উল্লেখ করা যায় যে জুলাই আন্দোলনের যেই ফসল সেটি। এবং একই সাথে আরও একটি বিষয় বলি, সেটি হলো যে আমাদের প্রতিবেশী সবচেয়ে কাছের বন্ধু ভারতের একটি বিষয় দেখেছি, যে গেল কয়েক মাসে ভারত ডিসইনফরমেশন স্প্রেড আউটে 1 নাম্বার দেশ হিসেবে হয়েছে, এবং সেখানে বাংলাদেশ নিয়েই বেশ কিছু ইনফরমেশনের জায়গা ছিল। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা আসতে চাই সেটি হলো যে চীনের সফরটি শেষ করে আসতে পারেনি, যেটি আমরা বলছিলাম। ডক্টর ইউনূস তিনি প্লেনেই তখনও, কিন্তু এরই মধ্যে নেপিদোর থেকে যোগাযোগ করা হয়েছে, এবং সামরিক জান্তা, যিনি প্রধান সামরিক জান্তা, তিনি বিমস্টেকের সাইডলাইন বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমি যতটুকু জানি এই প্রথম একদম সরাসরি সামরিক জান্তা নিজের থেকে এইভাবে আগ্রহ প্রকাশ করলো বাংলাদেশের সঙ্গে। এই জায়গাটিকে কোন জায়গাটা খুব মোটা দাগের প্রাপ্তি, যেটা আমরা ভাবছিলাম যে আমরা মিয়ানমারের কার সাথে কথা বলবো, এটা প্রশ্ন ঘুরছিল অনেকদিন, যে রোহিঙ্গাদের প্রশ্নে মিয়ানমারের কোন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ কথা বলবে, কারণ ওখানে একাধিক কর্তৃপক্ষ হয়ে গেছে। এর মধ্যে আপনি দেখেন কি চমৎকার বিকল্প, তাদের দিক থেকে আগ্রহ প্রকাশ করে। এটার কারণ হচ্ছে, আচ্ছা, এতদিন আমরা অনেক চেষ্টা করেছি, যথাযথ জায়গায় নক করা, যেটা
ডক্টর ইউনূস সেটা পারছেন। তিনি চীন গিয়ে আসিয়ান নেতাদের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গাদের বিষয়ে। এর আগে ওআইসির মহাসচিব এসেছেন, ওখানে গিয়ে যে কর্মযজ্ঞ করেছেন সেটা গোটা বিশ্বের কিন্তু দৃষ্টি এবং শেষ কেড়েছে। অ্যান্টনিও গুতেরেসকে পাঞ্জাবি পরিয়ে রোজা রাখিয়ে ইফতার করালেন। হ্যাঁ, এবং চেষ্টা করা হচ্ছে, দেখছি এই ধরনের ল্যাঙ্গুয়েজে ছিলেন না তিনি। টাইম ফ্রেমও দিয়েছেন কবে নাগাদ রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা তিনি করবেন এবং সফল হবেন, ওই আশাবাদও ব্যক্ত করেছেন। গত দুদিনের যে খবর, আমাদের কক্সবাজার সহ আশপাশের এলাকার ওখানকার যারা আটকে পড়া আছে বা আশ্রিত আছে রোহিঙ্গারা, তাদের মধ্যেও কিন্তু একটা প্রত্যাশা জেগেছে যে তারা বোধহয় ফেরত যেতে এবং পারবে। যুক্তরাষ্ট্র কিন্তু আবার টাকা বরাদ্দ করেছে। করেছে, যেটা নিয়ে একটা হতাশা ছিল। অর্থাৎ একে একে নানান উইন্ডো কিন্তু খুলছে বাংলাদেশের। এগুলো কিন্তু বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। হয় পরিবেশ হোক, ডক্টর ইউনূস সেতু বন্ধন হিসাবে এখানে কাজ করছেন। কোনো রাজনৈতিক দল ছাড়াও যে কোনো ব্যক্তি যদি উচ্চ মার্গের ব্যক্তি হয়, যদি তার সদিচ্ছা থাকে, সেখানে যে সাফল্য আসতে পারে, ডক্টর ইউনূস কিন্তু তার উদাহরণ। আরেকটা কথা এখানে না বললে, ব্যক্তি এবং অর্থনৈতিকভাবে এবং ব্যক্তিগত অনেস্টি এবং সেটিও মনে হয় সদিচ্ছা খুবই গুরুত্ব। আপনি দেখেন গত কয়েকটা দিন, এটা আমি নিজে খুব খেয়াল করেছি, যেহেতু সংবাদের টেবিলে থাকতে হয় অনেকক্ষণ, যে ধৈর্য কাকে বলে। ডক্টর ইউনূসকে নিয়ে যেই পরিমাণ ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তিনি কিন্তু গোস্সা করছেন না অথবা খুব বাজে জবাবও দিচ্ছেন না। কিছুই বলছেন না। এই মুহূর্তে বাংলাদেশের 4 জন ব্যক্তিকে ধৈর্যের পরীক্ষায় কাকে 1 নম্বর করবেন, কাকে 2 নম্বর করবেন, সেটা যার যার বিবেচনায় ডক্টর ইউনূসের নাম নিতে হয়, আমাদের সেনা প্রধানের নাম নিতে হয়। হ্যাঁ। আমরা যে হারে তাকে উত্তেজিত করছি, আজে বাজে কথা বলছি, লিখছি মন ইচ্ছা মতো, তিনি কিন্তু ওইভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না, তিনি তার কাজ করছেন। বেগম খালেদা জিয়া খেয়াল করেছেন, এত নির্যাতিত নিপীড়িত, এ পর্যন্ত তিনি 2-3 বার প্রকাশ্যে এসেছেন বক্তব্য বিবৃতিতে, একটি বারও কিন্তু তার যাতনার কথা বলেন। তার প্রধান কথা ছিল ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রত্যেক দিন দেখেন ধৈর্য হারাচ্ছেন না। দল চালাতে গিয়ে, দল টানতে শব্দটা আমি এই কারণে বলছি যে প্রতিদিন কারো না কারো বিরুদ্ধে তার পদক্ষেপ নিতে হয় এবং কঠোরভাবে নিচ্ছেন, কিন্তু ধৈর্য হারাচ্ছেন না। তাহলে যদি আমরা 1, 2, 3 করে গুনি, 4 জন ব্যক্তির ধৈর্যের এই পরীক্ষা সাধারণ মানুষও কিন্তু খেয়াল করছে এবং মানুষের মধ্যে সেটার একটা প্রভাব অবশ্যই পড়বে, না পড়ে পারে না। কারণ আমি যেটা বলছিলাম শুরুতে, যে জুলাই বিপ্লবের কারণে হোক আর সময়ের প্রয়োজনে হোক, প্রথাগত যে ধ্যান ধারণা, সুযোগ পেলেই সমালোচনা করা, সুযোগ পেলেই খেপে যাওয়া, হুমকি দেয়া, হুঁশিয়ারি দেয়া, খিঁচুনি দেয়া, আস্তেন গোটানো, এগুলোর দিন কিন্তু ক্রমে শেষ হয়ে আসছে। মানুষের মধ্যেও কিন্তু অত্যন্ত যৌক্তিক বিষয়ে কথা বলার একটা অভ্যাস আমরা কিন্তু খেয়াল করছি। এর মধ্যেও আমরা কেউ কেউ যার যা ইচ্ছা করছি, এটা হয়তো দীর্ঘদিনের অভ্যাস, আমরা করতেই থাকব। কিন্তু পরিস্থিতি এমনই অনিবার্য করে তোলে, ধরেন বিগত দিনের যিনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ছিলেন, দিনে অন্তত 3 কথা না বললে ওনার কিন্তু হতো না। গত 8 মাস অন্তত কোথাও থেকে একটা বিবৃতিও হয়তো বা দিতে পারতেন। খেয়াল করেছেন এর মধ্যে কিন্তু অন্তত 6 বা 9 বিএনপি আর খালেদা জিয়া আর তারেক রহমানের কথা বলতেন। জি, বিএনপিকে টিকিয়ে রাখার বিষয়ে বেশ অবদান রাখতেন, সারাদিন বিএনপি করা। তো গত 8-9 মাসে আপনি দেখেছেন ওনার কিন্তু একটা বিবৃতিও নেই। অর্থাৎ পরিস্থিতি হয় উপলব্ধি করেছেন অথবা উপলব্ধি করতে বাধ্য হয়েছেন। একটি বিষয় আনতে চাই এখানে, মইনুল ইসলাম, আপনি পিকিং ইউনিভার্সিটিতে পড়েছেন। ডক্টর ইউনূস উনি তো পিএইচডি করেছেন অনেক আগেই, তার এরকম অনারারি অনেক ডিগ্রি আছে, আমরা জানিও না হয়তোবা। ডক্টর ইউনূস কেমন মানুষ আমরা প্রধান উপদেষ্টা হওয়ার পর অনেক জানলাম। আমরা জানতাম যে উনি সুদখোর, ঘুষখোর, উনি দুর্নীতিবাজ একজন মানুষ, যিনি শ্রমিকের টাকা মেরে দেয়। তো সেখানে যে বিষয়টি আনা যায় যে এই ডক্টর ইউনূস এই যেভাবে চীন সফরের জায়গাটিকে নিয়ে আসলেন এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যবসা বাণিজ্য সহ এর সঙ্গে আরও কিছু কথা হয়েছে, যেমন এই সমঝোতার মধ্যে কিন্তু সামরিক সমঝোতার কথা, সহযোগিতার কথাও বলা হচ্ছে। এবং তার আগে তো চীনের অ্যাম্বাসেডর বলেছিলেন যে অস্ত্রের বিষয়টা থাকবে। এবং আরেকটি বিষয়, তিস্তা মহাপরিকল্পনা, এটি নিয়ে আলোচনা হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনার জায়গাটি নিয়ে আলোচনা হয়েছে। এই জায়গাটিকে কীভাবে গুরুত্ব আরোপ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত যে কথাটি বলছিলাম যে ডক্টর ইউনূস যে অনারারি আজকে যে পিএইচডি ডিগ্রিটা দেওয়া হলো আজকে সকাল ওই সময় মানে আমাদের পিকিং ইউনিভার্সিটিকে দেওয়া হলো। তো এই ডিগ্রিটা কাদেরকে দেয়? পিকিং ইউনিভার্সিটি পৃথিবীর কিন্তু অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়, এশিয়ার মধ্যে এখন সবচেয়ে সর্বোচ্চ অবস্থানে বিরাজ করছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর অনেক দেশের আপনার নাগরিকরা পড়াশোনা করে। যেমন আমি যখন পড়াশোনা করতে যাই তখন হচ্ছিল 80টা দেশের নাগরিক তখন পড়াশোনা করতো। তো তখন ইউনুসকে যখন সম্মানীয় অধ্যাপক দেওয়া হয়, আর এখন যখন গেলেন এই মুহূর্তে তাকে যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, তাদের দেখে যে গ্লোবাল লেভেলে কাদের আসলে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। এই মানুষগুলোকে সম্মান দেওয়া মানে কি? তাদের কন্ট্রিবিউশনকে ইতিমধ্যেই রিকগনিশন বা স্বীকৃতি দেওয়া এবং এই জ্ঞান তৈরি করার জন্য আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চাই। সেই জায়গায় তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে উৎসাহিত করা। আজকে যদি দেখেন ডক্টর ইউনূসের যে বক্তব্য যদি শোনেন, সেই ইয়াং জেনারেশনকে কিন্তু সে উদ্বুদ্ধ করেছে এবং কোথায় আসলে গুরুত্ব করে যে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে যে আসলে শিক্ষার কোন দিকে যাবে, কোন দিকে যাওয়া উচিত, বা এন্টারপ্রেনার কিভাবে হওয়া উচিত, শিক্ষার মূল লক্ষ্যটা কি হওয়া উচিত, আমাদের আসলে কাজগুলো কি, তো আমরা কি এই সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে কি করতে হবে। ইউনূসের দিক নির্দেশন বক্তব্যগুলো কিন্তু খুব চমৎকার জায়গায় ছিল। তো এখন সে প্রেক্ষাপটে যখন আসি যে ইউনূস তো ওখানে বক্তব্য দিয়েছেন একটা একাডেমিক প্রতিষ্ঠানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য এবং মোটিভেটেড করার জন্য, সেটি একদিকে ঠিক আছে। কিন্তু আপনি যখন বললেন যে আমাদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং যে এগ্রিমেন্ট যেটি হলো, ওখানে তিস্তার একটা ব্যাপার রয়েছে যেটা আপনি মূল যে প্রশ্ন আপনি আমাকে বলছিলেন, যে তিস্তার ক্ষেত্রে লেখা গেছে যে আসলে নদী ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ভিত্তিতে কিন্তু অনেকগুলো বিষয় 50 বছর বিরতি একটা পরিকল্পনার কথা বলা হয়েছে। এই পরিকল্পনা শুধু যে চীন করবে তা না, এটা কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকেও আমাদের করতে হবে। মূল জায়গাটা যেটা উনি চেয়েছেন যে ওদের সহযোগিতা চেয়েছেন, তাদের যেহেতু এই নদী ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু আমরা যে সমতল ভূমিতে কিন্তু এই নদীগুলো কাজে আমাদের জায়গার চ্যালেঞ্জগুলো একটু ভিন্নতা রয়েছে, তাদেরও এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তাহলে চীনের অভিজ্ঞতাগুলোকে নিয়ে আমাদের অভিজ্ঞতাটাকেও সমন্বয় করে এখানে সহযোগিতা চেয়েছেন। তার মানে এই না যে আমি মনে করি না যে চীন পরিকল্পনা করে দিবে আর আমরা সেটাকে ফলো করবো। আমাদের নিজেদের জায়গা থেকেও কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে এবং সেই পরিকল্পনাটা যাচাই বাছাই করার ব্যাপার রয়েছে। এটার একটা সুযোগ অবারিত তৈরি হলো আমি মনে করি, যেটা মাঝখানে থেমে গিয়েছিল যে আমাদের পূর্ববর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন সেখান থেকে এসে তাকেও কিন্তু ইনভাইট করেছিল। তো কিন্তু যে জায়গাটা হলো যে দেখেন এখন এই নদী ব্যবস্থাপনার জায়গাটা শুধু নদী ব্যবস্থাপনা না, এই জায়গায় হচ্ছে যে পানি ব্যবস্থাপনার সাথে এখানে যে পানিও যে একটা সম্পদ, এই সম্পদকে কিভাবে আমরা ধরে রাখবো এবং এর জন্য পরিকল্পনা দরকার। এবং এক্ষেত্রে কিন্তু চীনের বিশেষ অভিজ্ঞতা রয়েছে এবং পরিবেশের ক্ষেত্রে যে ধরেন প্রাকৃতিক বিপর্যয় কিভাবে দূরীভূত করা যাবে সেটাও এখানে ব্যাপার আসছে। এবং একই সাথে ধরেন ইউনূস যখন বক্তব্য রাখছিলেন ডক্টর ইউনূস তখন কিন্তু এটাও দেখছিলেন যে পপুলেশন গ্রোথ যেহেতু কিন্তু বাংলাদেশে মানে জনসংখ্যা বেড়েছে এবং এই গ্রোথ কিভাবে প্রভাব বিস্তার করেছে ওই সমস্ত অঞ্চলে তাদের লাইভলিহুড জীবন প্যাটার্নের ক্ষেত্রে, সেগুলোও কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং এই জলবায়ুর পরিবর্তনের একটা ব্যাপার আসছে। কাজে আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় একটা এরিয়া ক্ষেত্র এবং এই ক্ষেত্রের মধ্যে চীনের অভিজ্ঞতাটাকে যদি আমরা নিতে পারি আমাদের জন্য কাজে দিবে। এখন সেই জায়গায় ধরেন একাডেমিক জায়গা থেকেও কিন্তু গবেষণা হতে পারে এবং যেখানে আমাদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, আমি মনে করি যে এটা তো মানে আলোচনা চলমান থাকবে, আরও সামনে কি করা যায় সেটি নিয়ে ভাবনা চিন্তার ব্যাপার আছে। ইউনূস গভর্নমেন্ট কতদিন থাকবে সেটি একটা বিষয় রয়েছে চিন্তার মধ্যে রাখে। যখন ধরেন এগ্রিমেন্ট বা চুক্তি যখন হয় রাষ্ট্রের, তারা কিন্তু স্থায়িত্বের ব্যাপারটাও চিন্তা করেন অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ধরেন ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবেন এর মধ্যে তার নেতৃত্বে যতদিন উনি এই সরকার থাকবেন, এই সময়ের ভিতরে কী কী জিনিস বাস্তবায়ন করা যাবে সেটিও কিন্তু তাদের জায়গা থেকে তারা চিন্তা করবেন। আমরা যখন বিদেশে যে আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে আলোচনায় সেমিনার ডিসকাশনসে আলোচনা চলে, তো এখন ওই জায়গাতে চিন্তা হবে যে সবকটা কি বাস্তবায়ন করা যাবে নাকি করা যাবে না, প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কি করা যাবে এবং সেটা পরবর্তী গভর্নমেন্ট যারা আছে, কারণ এই জায়গাগুলো তো আমাদের দেশের জন্য মঙ্গলের জন্য, এমন না যে আমরা কিন্তু পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাজটা করতে চাচ্ছি। এখানে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে চাচ্ছি। এখন সহযোগিতার জায়গাটা যেটা আসছে যে এই জায়গাতে আর্থিক সহযোগিতা চীন কিভাবে দিবে তিস্তা পরিকল্পনা, এই জায়গার মধ্যে যদি মনে যে কৃষি সহযোগিতা বা খাদ্য বাণিজ্য সহযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতা, এই প্রযুক্তিগত সহযোগিতার কিন্তু এই তিস্তার ক্ষেত্রে আমরা চীন থেকে বিশেষভাবে নিতে পারি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা হয়তো বা সেখান থেকে তাদের এই অভিজ্ঞতা
জায়গাগুলো আমরা নিলাম, কিন্তু আমাদের কান্ট্রি কনটেক্সটে আমাদের যারা বিশেষজ্ঞ পর্যায়ে রয়েছে বা বিশ্ববিদ্যালয় বা বাইরেও যে প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলো রয়েছে তাদেরও কিন্তু এখানে নির্মোহভাবে বিশ্লেষণ করার দরকার রয়েছে। এই প্রকল্পে উনি আমন্ত্রণ জানিয়েছেন, সম্পৃক্ত হওয়ার জন্য একটা আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি এক ধরনের আবারও সেই ভারত চীন বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্কের জায়গাতেও আসবে। জি। আমরা ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে দর্শক। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি। আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতো আজকেও ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্টে আপনাদের মন্তব্য দিতে পারেন। স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাটি এর আগেরবার বলছিলাম, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। তিস্তা মহাপরিকল্পনা যেখানে করা হবে সেই তিস্তার পারে এবং যে বহুল আলোচিত যে বিষয়টি চিকেন নেক, সেভেন সিস্টারে যাওয়ার যে চিকেন নেকটি আমাদের দিনাজপুর পঞ্চগড়ের খুব কাছে। এই তিস্তা মহাপরিকল্পনা থেকে খুব কাছে এই চিকেন নেক। এই জায়গা থেকে কি এই বাংলাদেশের এই তিন দেশের ভূ রাজনৈতিক সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, কি মনে হয় আপনার? যে কেউ বলতে পারেন। মোস্তফা কামাল ভাই বলেন। অবশ্যই প্রভাব ফেলবে এই কারণে যে এখানে যত না কূটনীতি সাথে অর্থনীতিও আছে, কিন্তু আমরা করে ফেলেছি রাজনীতিটা বেশি করে ফেলেছি। তিস্তা নিয়ে রাজনীতি হয়েছে মাত্রা ছাড়ানো। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে ওইটাকে দাদারে আদা পড়া খাওয়ানো। যখনই তিস্তার প্রশ্ন এসেছে ভারতের দিক থেকে নানানটা বোঝানো হয়েছে, বিশেষ করে বোঝানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি না, এই কারণে দেয়া যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও অনেক কিছুতেই রাজি না। ভারতের আরও বিভিন্ন যে রাজ্যগুলো আছে ওখানেও সব মুখ্যমন্ত্রীরা সব কিছুতে রাজি না, কিন্তু নরেন্দ্র মোদী সব কাজও করে ফেলেন। কিন্তু বাংলাদেশকে একটা আদা পড়া খাওয়ানো হয়েছে নিয়মিত। এই অতি রাজনীতি করতে গিয়ে সেখানে প্রাসঙ্গিক ছিল ভারত আর পশ্চিমবঙ্গ। কিন্তু আপনি দেখেন ঘটনার পরিস্থিতির অনিবার্যতাও বলতে পারেন, ওখানে প্রাসঙ্গিক হয়ে গেল চীন। আবার চীন শুধু তিস্তার সাথে প্রাসঙ্গিক তা নয়, কিন্তু কম বেশি 54টা নদীর সাথে এখন চীন কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের দিক থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু টোটাল নদী বিষয়ে, নদী শাসন বিষয়ে, নদী ব্যবস্থাপনা বিষয়ে ভারতের চীনের সহযোগিতা চেয়েছেন। তো এটা কিন্তু একটা মোটা দাগের ঘটনা, ভারতের জন্য এটা উদ্বেগের, আর উদ্বেগের না হয়ে পারে না। তারা আমাদের এই নদীগুলোকে বারবারে বলতো যেটা যে তাদের ওখান থেকে এসেছে অনেকটা প্রাকৃতিক বিষয় বুঝি। অ্যাপ্রোচটা ছিল এরকম যে তাদের করার কিছু আমাদের আমরাও হলাম তাদের সাংবাদিকরা তো এরকম বলে যে বাংলাদেশটা থাকছে না, বাংলাদেশের জল তাদের সবই তাদের। তো মাঝে মধ্যে পানি আটকানোতে তারা অভিজ্ঞ, পানি ছাড়াতে অভিজ্ঞ, কিন্তু অ্যাপ্রোচের সময় বলা হয় যে এটা অনেকটা প্রাকৃতিক। তো এসব করতে করতে ভারত কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে, ভারতের এখন আপনি যেটা বলছিলেন প্রচুর মিথ্যা তথ্য দিতে হয়, নদী দিয়ে দিতে হয়, পানি দিয়ে দিতে হয়, এমনকি বাংলাদেশের বিভিন্ন আগের প্রধানমন্ত্রীও করতেন। তো ভারতের আপনি গত কয়েকদিনের যে অপতথ্যগুলো দেখেন একটাও কিন্তু প্রতিষ্ঠা করা যায়নি, মানুষ অগ্রাহ্য করছে। এই আপনার কথা থেকেই পেলাম, যেটি জনাব মহিউদ্দিনের কাছে আমার প্রশ্ন থাকবে, সেটি হলো যে এই যে মানে খোলামেলাভাবে বলি, সেটি হলো যে এই যে ভারতের এক ধরনের দাদাগিরি, ভারত তার দাদাগিরি পাকিস্তানের সাথে তো কখনোই দাদাগিরি করতে পারেনি, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের কাছ থেকে দাদাগিরি তার হাত থেকে সরে গেছে, মালদ্বীপের কাছ থেকেও গেছে, এবং শেষ তার ভরসা বন্ধু বাংলাদেশ সেখানে তো নেই। এবং এই দাদাগিরিতে প্রভাব রাখবে নাকি চীনের এই সম্পর্কের জায়গাটা? একদম খোলামেলাভাবে আপনার কি মনে হয় এই 50 বছর ধরে যে ভারত যে চুক্তি করেছেন, কি যেটিকে আমরা গোলামী চুক্তি বলতাম, এবং যে দাদাগিরি, যে তারা না থাকলে স্বাধীনতা হতো না, তাদের বিজয় দিবস, এবং এক ধরনের ন্যারেটিভ বাংলাদেশের সবাই 9 মাস যুদ্ধ করেছে, তারা লাস্ট 10 দিনে এসে বাংলাদেশকে যুদ্ধে জিতিয়ে দিয়েছে। জি না, দেখুন যেটি হয়েছে, ধরেন মানে ভারত আমাদের প্রতিবেশী দেশ, দেখেন আমাদের ভূখণ্ডের 3 দিকেই তারা, মানে মূলত বিষয়টি হচ্ছে যে, তো স্বাভাবিক ধরেন ভারতের সাথে যেহেতু আমাদের যোগসূত্রের মাত্রাটা বেশি, এবং পশ্চিমবঙ্গেও আমাদের একটা যথেষ্ট এখানে সম্পৃক্ততা রয়েছে, আমাদের মানুষজন এখানে আসা যাওয়া আছে, একটা সাংস্কৃতিক বন্ধন আছে, একই ভাষায়ও এই আসাম সহ বিহার এই অঞ্চলগুলোর মধ্যে আমাদের সংস্কৃতিগত একটা মিল ছিল। তো এই জায়গাতে কিন্তু হওয়া দরকার ছিল যে এক ধরনের সহিষ্ণুতা, কালচারাল টলারেন্স,
এই জায়গাগুলো থাকা উচিত ছিল এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের জায়গাগুলো এটা ছিল। আপনার মনে পড়ে যে আমার তো মনে পড়ে এক সময় আমাদের যে ইলিশ মাছ নিয়েও কিন্তু ডিপ্লোমেসিতে এফেক্ট ফেলেছিল, পেঁয়াজ এবং ইলিশ মাছ আপনি মনে করে দেখেন ওই সময়। আনারস বাদ যায়, হ্যাঁ সেটাই, এগুলো হয়েছে, আনারস নিয়ে হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। কিন্তু মোটা দাগে যেটি হচ্ছে যে দেখেন ভারত ঐতিহাসিকভাবেই যেহেতু আমাদের মানে অত্যন্ত কাছের নেইবার, তো সেক্ষেত্রে ধরেন আমাদের যে চিন্তা করা দরকার যে ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক রাখতে হবে। এখন ভারতের সম্পর্ক রেখেছি, আমরা আমাদের জায়গাটা হচ্ছে পজিটিভভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখন তাদের কাছ থেকে যদি আপনি একই মিউচুয়াল, আমি যেটি বলবো যে এই কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পারস্পরিক আস্থা, মিউচুয়াল ট্রাস্ট রিলেশনশিপের জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাতে যদি তারা যদি এগিয়ে না আসে তাহলে তো ধরেন এটা মানে আমাদেরকে তো এই মুহূর্তে বিকল্পভাবে চিন্তা করতে হবে। কিন্তু হ্যাঁ, যেটা ভাবছি যে সময়ের প্রেক্ষাপটে হয়তোবা দেখেন কূটনীতিতে কিন্তু শেষ বলে কিছু কথা নেই, যদিও আমি একজন ডিপ্লোমেট না, বাট আমি সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে দেখেন যে এর মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউন এই বিষয়গুলো কিন্তু ঘটে, এবং সে জায়গায় ধরেন আমরা যদি বলি যে আমাদের বাইরে কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু, সেই হিসেবে আমাদের কূটনীতিক যে মন্ত্র যেটা রয়েছে যেভাবে আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বন্ধু হিসেবে সবাইকে দেখতে চাই। তো সে প্রেক্ষাপটে সবার আচরণ যদি সেটা না হয় এবং প্রতিবেশী ভারত থেকে যদি আমাদের সেই প্রত্যাশিত আচরণ যদি না আসে, তাহলে তো আমাদের অন্য বন্ধু যারা আছে তাদেরকে তো আমাদের বেছে নিতে হবে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে চীন যদি বাংলাদেশে ইনভেস্ট বেশি করে, অবশ্যই ভারতের একটি চিন্তার কারণ হয়ে যেতে পারে এখানে, কারণ সেখানে একদিকে হচ্ছে যে সম্পর্কের মাত্রাটা তো একদিকে বলছি যে আর্থিক বা অর্থনৈতিক, আরেকদিকে দেখা যায় সামাজিক সাংস্কৃতিক বন্ধন বাড়বে, এবং এই যে এমওইউ যেগুলো করা হচ্ছে সেখানে তো আমি তো এও দেখতে পেলাম যে এই বন্ধনের মাত্রাগুলো তো বহুবিধ মাত্রা, এবং এই বহুবিধ মাত্রাগুলো যদি দেখেন, একটি হচ্ছে কালচার, একটি হচ্ছে আপনার ট্যুরিজম, একটি আছে মিডিয়া, একটি হচ্ছে এডুকেশন, একটি হচ্ছে হেলথ কেয়ার, এবং আবার দেখা যাচ্ছে ইয়থ। এই জায়গাগুলোকে যদি মনে যে এগ্রিড যে কোন কোন জায়গায় সম্পর্কের মাত্রাগুলো আরও বেশি সমৃদ্ধ হবে, তো সে প্রেক্ষাপটে যদি মনে করেন যে যেহেতু আমি এডুকেশনের লোক, তাহলে চায়না যেটা করতে পারে আমাদেরকে অধিক ফেলোশিপ দিতে পারে, এবং আরও আমাদের স্টুডেন্টরা ওখানে আসা যাওয়া করতে পারে, ওদের এখান থেকেও আমাদের এখানে আসতে পারে, একটা এক্সচেঞ্জ ঘটবে, এটা কিন্তু আরও বেশি বাড়াবে। দ্বিতীয়ত মিডিয়ার ক্ষেত্রেও সেম, একই ক্ষেত্রে ইয়তদেরকে ফোকাস করে তৈরি যারা করে, কারণ ইয়তরাই হচ্ছে এখন বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নির্মাণের একটা বড় কাঠিকর। এখন এই ইয়তদের মাইন্ডসেটটা কিন্তু ভারত যারা রয়েছে তাদের কিন্তু বুঝতে হবে, যারা এই বিপ্লবটা তৈরি করলো, এই যে ছাত্র জনতার বিপ্লবে আজকে যে মুহূর্তে মুক্তভাবে আমরা কথা বলছি, আপনি একটু আগে বলছিলেন যে আপনারা এখন খোলা মনে অনেক কিছু বলতে পারছি, কাউকে তো তেমন আমরা সরকার প্রধানকে সমালোচনা করতে পারি, হ্যাঁ সেটাই, এখন যে ক্ষমা করতে পারছি এবং মুক্ত মনে অনেক কথাও বলতে পারছি, যেটা একটা সময় এইভাবে মুক্ত মনে হয়তো কথা বলা যেত না, সেক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকির ব্যাপার ছিল। তো এখন সেই জায়গাতে ভারতকেও কিন্তু বুঝতে হবে যে জনসংখ্যার যে এই সেগমেন্ট অফ পপুলেশন, যারা আসলে তাদের মাইন্ডসেট, দৃষ্টিভঙ্গিটা কি, হোল বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলো যদি বিবেচনায় না নিয়ে যদি ধরেন ডিপ্লোম্যাটিক মানে এই গেমের মধ্যে যদি আসে, সেটা বড় ধরনের চ্যালেঞ্জ। একদম শেষ মুহূর্তে মাত্র 30 সেকেন্ড, এটা হচ্ছে যে বাস্তবতা বুঝে নিতে হবে। আমাদের এখানে একটা 71ও ছিল যে রিয়েলিটি মাইনে নাও, এরকম ছিল উচ্চারণটা। 71-এ পাকিস্তান রিয়েলিটি মেনে নেয়নি, ওটার পরিণতি কিন্তু ভোগ করতে হয়েছে পাকিস্তানকে, শক্তিশালী দেশ। এই সময়ে এসে রিয়েলিটি মানছে না ভারত, এর পরিণতিতে কি হচ্ছে আমরা বলি যে আমাদের 3 দিকেই ভারত, কিন্তু বিপরীতে এখন দেখেন পরিস্থিতি কোথায়, ভারতের 4 দিকেই তার প্রতিপক্ষ। বাস্তবতার কত তফাৎ। তাদেরকে বলা হয় যে তারা চাণক্য কূটনীতিতে দক্ষ, বিশ্বব্যাপী তাদের এই প্রশংসা আছে, কিন্তু তারা বাংলাদেশের সাথে কয়েকটি ঘটনা ঘটিয়েছে। একটা তো হচ্ছে যে আমাদের এখান থেকে রুগী যখন যাবে খেতে দেবে না, হোটেলে ভাত বেচবে না, এটা কিন্তু কূটনীতির মিন করে না, একেবারে 2 পাড়ার ঝগড়ার মতো বা 2 ঘাটলার ঝগড়ার মতো। আমাদের যে রুগী যারা যায় তারা কি বিনা পয়সায় চিকিৎসা করতে যায়? মোটেই না, কয়েকটা হাসপাতালে চিকিৎসা দেবে না, এই ধরনের আওয়াজ তুলেছিল। দেখেন দ্রুত সময়ের মধ্যে চীন কিন্তু ওই অফারটা আমাদের কাছে নিয়ে এসেছে, চিকিৎসাও দিবে এবং চিকিৎসা বিদ্যায়ও সহযোগিতা দিবে, অর্থাৎ ডাক্তার বিমানের ভাড়া কমিয়ে দিয়েছে, তারা বিমানের ভাড়া কমিয়ে দিয়েছে। চিটাগাংয়ে এখন নতুন আরেকটা আবার দেখেন আজকে আমরা যেটা অসহায়ের মতো ছিলাম, যেটা হলো করবোটা কি, কারণ আমরা চাইলেও বা ভারত চাইলেও, ভারত যদি চায় যে বাংলাদেশকে এখান থেকে সরিয়ে দিয়ে অন্য একটা দেশ নিয়ে আসবে, এটা অসম্ভব। আমরাও যদি মনে করি ভারতকে সরিয়ে দিয়ে অন্য কাউকে প্রতিবেশী করব, সেটা হয় না। কিন্তু বাস্তবতা এমন জায়গায় চলে গেছে, আমাদের বিকল্প বের করতে হচ্ছে, ভারতকে ওই বাস্তবতা বুঝতে হবে। আপনাদের দুজনকে শুভেচ্ছা জানালাম।
চীন সফরের থেকে যে সকল প্রাপ্তি সেটি আগামী কয়েক মাস বা ডক্টর ইউনূস যতদিন আছেন সেখানেই বাস্তবতা ফুটে উঠবে। তবে একটি বিষয় আমি বলি, আমাদের রোগীরা ভারতে চিকিৎসা নিতে যায়, এই কারণে ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু ভারত যদি সেই দুয়ার বন্ধ করে দেয়, আমরা চিকিৎসা নিতে তো অন্য কোথাও যেতেই পারি বিকল্প দেখে। ভারত যদি ভাবে যে ভারতের তরুণরা তাদের একজন রাজনীতিবিদকে, সরকারকে পতন ঘটিয়েছে এবং সেই সরকারকে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাকে কি আমরা আশ্রয় দিলে ভারত কি আচরণ করতো বাংলাদেশের সঙ্গে? সেই রকমের সরকার প্রধানকে আশ্রয় দিয়ে তার উপর আবার ভারত বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছে, সেই জায়গাতে কি ভারত ভাববে কি না, এই প্রশ্ন রেখে আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার শেষ করছি। দর্শক, সবাইকে শুভেচ্ছা আবারও।